রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার। কমরেড মাও সেতুং এর সেই অমোঘ আহ্বানই যেন প্রতিমূর্ত হয়ে উঠল আজকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে লক্ষ লক্ষ ছাত্র যুব সমবেত হলো তাদের অধিকার বুঝে নেওয়ার দাবি। সেই ব্রিগেডের অফিসিয়াল নেম অবশ্য যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, কিন্তু এই ব্রিগেডের আসল নাম হলো ইনসাফ ব্রিগেড, অধিকার বুঝে নেওয়ার ব্রিগেড। আর সেই ব্রিগেডেরই কিছু প্রতিচ্ছবি, কিছু টুকরো টুকরো ছবি, কোলাজ আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব, যেখানে আপনারা জানতে পারবেন যে এখানে আগত যে সমস্ত সদস্য সমর্থকরা তারা কি ভাবছেন, এই দুর্নীতি, এই অনাচার, এই ধর্মে ধর্মে বিভাজন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে তাদের প্রতিবাদ কীভাবে গর্জে উঠছে, সেটাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বিয়ন্ড দ্য বর্ডার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। किंतु माठेर दखल किसी का बाप का मजाल नहीं है कि हम लोग से ले ले। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন, লুট, অত্যাচার, খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। তোমার নাম কি? আমার নাম সৌরভ বাগচি। তুমি কোত্থেকে এসছো? আমি পঞ্চনগ্রাম হালতু লোকাল কমিটির মেম্বার। আজকে এই ব্রিগেডের জনসভা অন্যান্য সভার থেকে তোমার কাছে আলাদা কেন? আলাদা কারণ হচ্ছে এই যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, আজকে জনগণের ডিএফের ডাকে জনগণের ব্রিগেড, এখানে লাখো লাখো আপনি দেখতে পাচ্ছেন লাখো লাখো ইয়াং জেনারেশান। আজকে যে এরা বলতো যে কোনো শুধু পাকা চুল দেখা যায়, কালো চুলের ব্রিগেড নেই, লোক নেই, কালো চুল নেই, আজকে দেখতে পাবে না। আজকে দেখে নাও, আজকে তুমি ক্যামেরাটা ঘুরে দেখাতে পারো, অনেক কালো চুল, অনেক ইয়াং জেনারেশন, অনেক ছাত্র যুব এসছে এই মিছিলে, এই সমাবেশে জমায়েত করতে। কারণটা হচ্ছে একটাই কারণ, আজকে দেখবে 1027 দিন হয়ে গেছে যারা চাকরির দাবিতে, ন্যায্য চাকরির দাবিতে এখনও অনশনে বসে আছে, ন্যায্য দাবিতে এখনও রাস্তায় বসে আছে। তাদের মধ্যে 1000 দিনে গিয়ে যখন তারা একটা মহিলা মাথা কামালো, চুল কামালো, তাদের চাকরি দাবিতে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রথম, তার কোনো হেলদোল নেই, একটা কথা উনি বলছেন না। আজকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানুষ তো হয়েছে, কালো চুলেও ভরে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি ভোটের বাক্সে তার প্রতিফলন হবে? অবশ্যই আমরা আজকে এই বার্তা দিতেই এসেছি, মীনাক্ষীদির কথা শুনতে এসেছি, আমাদের যে উচ্চতর নেতৃত্ব যা বক্তব্য রাখবে, আমরা এলাকায় গিয়ে মানুষের মধ্যে সেই প্রচারটা করব। মানুষ চায় আজকে ইউনিটে গিয়ে সংগঠন তৈরি হবে, আজকে মানুষের মধ্যে থেকে আমরা যে বার্তা নিয়ে যাব মানুষের মধ্যে ছড়াবো, আর আগামী দিনে ভোট বাক্স মানুষের বার্তা এগোবে। আর তার মধ্যে থেকে আমাদের দাবি দেওয়া এইটা কোনো দিন আমরা দেখুন ক্যাডার বেস পার্টি, আমরা কিন্তু মানুষের ইউনিটগতভাবে পার্টিগত করি, আমরা ভোটের জন্যও লড়ি আর মানুষের জন্যও লড়ি। আমাদের মেন দাবি হচ্ছে মানুষের জন্য লড়া। এখানে একটা প্রশ্ন আছে যে রেড ভলেন্টিয়ার্স, অবশ্যই যারা ভোটের রেজাল্ট বেরোনো 7 দিনের মধ্যে থেকে লাফিয়ে পড়েছিল, তারা জেনেই গেছিল যে এই মানুষরা আমাদের ভোট দেয়নি, কিন্তু নিজের জীবন বিপন্ন করে তারা যে লাফিয়ে পড়েছিল তার প্রশংসা সারা পৃথিবী জুড়ে হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো রিফ্লেকশন আমরা ভোটের বাক্সে দেখিনি। অবশ্যই কাজে আমার প্রশ্নটা সেখানেই থেকে যাচ্ছে যে এই যে মানুষের এত আবেগ, এত মানুষের আগমন এই ব্রিগেডে, এটা কি ভোটের বাক্সে প্রতিফলিত করার জন্য নতুন কোনো স্ট্র্যাটেজি তোমাদের মাথায় আছে? আজকে সেই বার্তাটাই আমাদের নেতৃত্বরা দেবে। ওর জন্যই দেখছেন আজকে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, ডিএফের ব্রিগেড, এই যে লাখো লাখো ইয়াং জেনারেশান এসছে মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য যে আজ চাকরির দাবি, ইনসাফের দাবি, 50 দিন ধরে যে ইনসাফ যাত্রা চলেছে, লাখো লাখো ইয়াং জেনারেশন কিন্তু এই জন্য এসছে। আজকে কিন্তু শুধু ইয়াং জেনারেশন নেই, খেটে খাওয়া মানুষ, কর্মী, কলকারখানায় কাজ করে, তারাও এসছে। আমরাও ইনসাফ যাত্রায় হেঁটেছি গড়িয়া থেকে, কিন্তু সেখানে দেখেছি অনেক কলকারখানার অনেক মানুষ সামনে এসে দাঁড়িয়েছে, ফুল ছড়িয়েছে, মিছিলে হেঁটেছে, লাখো লাখো মানুষ হেঁটেছে। আর এই রিফ্লেকশন আপনারা দেখবেন লোকসভা ভোটে আমরা খুব ভালো রেজাল্ট করব। আমাদের যে শুধু বলা হয় 0.007%, সেটা দেখবেন খুব ভালো রেজাল্ট করবে, আগামী দিনে খুব ভালো রেজাল্ট করবে। পঞ্চায়েতে তো ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে, 21%-এর কাছাকাছি, অত বিরোধিতা সত্ত্বেও। পঞ্চায়েত ভোটে দেখবেন আমরা অনেক সংগ্রাম করেছি, ওরা অনেক ভোট লুট করেছে, তা সত্ত্বেও অনেক
ওরা হ্যাঁ, জলের ballot মধ্যে paper চিবিয়ে খেয়ে ফেলেছে। আপনি দেখবেন গণনা হচ্ছে, ওইখানে জোর জবস্তি করে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দিয়েছে, কালি লাগিয়ে দিচ্ছে। তাও আমরা কিন্তু অনেক ভোট পার্সেন্ট বাড়িয়েছি। আগামী ভোট দেখবেন, নির্বাচনে দেখবেন আমরা অনেক অনেক মানুষ বুঝে গেছে এই চোর কুণাল আর যেই থাকুক, চোর মমতার পক্ষে আর মানুষ নেই, এই চোরেদের পক্ষে নেই। যা কারণ খাটের তলায়, পার্থর বান্ধবী খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া গেছে, কোটি কোটি টাকা গয়না পায়, মানুষ বুঝে গেছে, মানুষ আর ওদের পক্ষে নেই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে শাসক দলের মধ্যে নবীন প্রবীণের দ্বন্দ্ব দিনের পর দিন তীব্রতর হচ্ছে, সেখানে গতকাল রাতে গিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মীনাক্ষী মুখার্জি এবং কলতান এরা গিয়ে যখন তার আশীর্বাদ চেয়ে নিয়ে আসছেন, তাহলে বোঝা যাচ্ছে এখানে এই দলে অন্তত নবীন প্রবীণের দ্বন্দ্ব বলে কিছু নেই, প্রবীণদের আশীর্বাদ নিয়ে নবীনরা পথে এগিয়ে চলছে। তুমি কি একমত এই ঘটনার সাথে? অবশ্যই। দেখুন, আজকে যখন বুদ্ধবাবু বলেছেন, বুদ্ধবাবুকে আমি সম্মান জানিয়ে, ওনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমার দলের একজন প্রাক্তন না, এবং তোমাদের যুবর প্রতিষ্ঠাতা সম্পাদক, যুব পরিষদ সম্পাদক, তার মধ্যে থেকে আমাদের দলে উনি মানে ওনার হয়ে উনি যেইভাবে বলে গেছেন যে ব্রিগেডটা সমাবেশ দাঁড়াবে, আর ওনার ওয়াইফ মীরা ভট্টাচার্য বলেছেন বুদ্ধবাবু কিন্তু পার্টিরই লোক, পার্টির একজন সদস্য, একদম সদস্য তো পার্টি নিয়েই চলে। আচ্ছা, আমরা পার্টির সম্পাদক। হ্যাঁ, গলিতে গুতোগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়াগুলো ভাবছে এটাই আমার দুনিয়া। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। আমার নাম কমরেড পিন্টু মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমি হালতু এরিয়া কমিটি থেকে। আপনার এখানে আসার আজকে উদ্দেশ্য কি, কি বার্তা দিতে চাইছেন? আজকের বার্তা হচ্ছে গিয়ে যে হারে সারা পশ্চিম বাংলায় সন্ত্রাস চলছে, মা বোনেদের উপরে অত্যাচার চলছে, চোর গুন্ডাদের সরকার চলছে, সেই সরকারের যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের প্রতিবাদে আজকের আমাদের এই ব্রিগেড সমাবেশ। তাই আমরা এই ব্রিগেড সমাবেশে আমরা গত 50 দিন ধরে ইনসাফ যাত্রায় পায়ে পা মিলিয়ে চলেছি। আমরা আজকের এই ব্রিগেড থেকে ছাত্র যুবরা এখান থেকে আমরা মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাই যে আমরা আগামী দিন কিভাবে মানুষের কাজ করব। শুধু আমরা সরকার গড়ার জন্য মানুষের কাছে যাই না, আমাদের কথা হচ্ছে আমরা যদি সরকারে নাও থাকি, মানুষের যে দাবি দাওয়াগুলো, আমরা যখন সরকারে ছিলাম তখনও বলেছি 2 টাকা কিলো চাল, সকলের জন্য কাজ ও সকলের জন্য শিক্ষার দাবি চাই। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা যখন সরকার দিয়ে চলে গেলাম, আমরা সারা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি যে এখানে যা সন্ত্রাস চলছে, বোম চলছে, এ পশ্চিমবাংলায় আমরা তো দেখিনি আগে। আমরা যখন ছোট থেকে, আপনি দেখেননি শুধু তাই না, মানে 76 বছরের ইতিহাসে স্বাধীন ভারতবর্ষে এটা দেখা যায়নি কোনো চোরকে ধরতে গেলে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পৌঁছে যাচ্ছেন প্রায়। তো এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা আপনাদের গণপ্রতিবাদ তো সেরকম দেখা যাচ্ছে না। প্রতিবাদ আমাদের চলছে, প্রতিরোধ চলছে, প্রতিটা মুহূর্তে আমরা মিছিল, আমাদের কর্মী আক্রান্ত হচ্ছে, আমরা তাদের পাশে যাচ্ছি। কিন্তু আমরা দেখছি এখনকার যা মিডিয়া, সেই মিডিয়া আমাদের প্রচারটা করছে না। একদম, এটা একমাত্র আপনাদের এই ইনসাফ যাত্রাতেও মিডিয়া কভারেজ একেবারেই পাওয়া যায়নি, তা সত্ত্বেও এত মানুষের ঢল নেমেছে। আপনি কতটা প্রত্যয়ী যে আপনারা এই লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবেন? নিশ্চয়ই আমাদের এই বার্তাটা, আজকের যে বার্তাটা মানুষের কাছে দেওয়া হবে যে আমরা মানুষের পক্ষে কতটা আছি, মানুষের সঙ্গে। আমরা যখন কোভিড হয়েছিল, আমরা আমাদের জীবন উপেক্ষা করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তার কারণ হচ্ছে কি, আমরা কোনো সোশ্যাল ডিস্টেন্স চাই না, কারণ আমরা চাই যে মানুষটা আমার পাশের বাড়ির লোক আছে, সে কালকে আমার সঙ্গে ঘুরছিল বা যে তৃণমূলই করুক, সেই তৃণমূল বন্ধুকেও আমার বাঁচানোর দায়িত্ব। এটাই হচ্ছে গিয়ে বামপন্থীদের নীতি আদর্শ। শুধু বামপন্থী করলেই শুধু হলো না, বামপন্থীদের নীতি হচ্ছে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যখন কোভিডের সময় আমাদের বহু ছাত্র যুব আমরা নিজেরা ভলেন্টিয়ার হয়ে খেটেছি, কিন্তু আমরা দেখেছি তাতে আমাদের মানুষ আমাদের পক্ষে প্রচুর রায় দিয়েছে। আমরা চাই আগামী দিন আমরা মানুষের সঙ্গে এইভাবে কাজ করতে চাই। আমরা যখন সরকারে ছিলাম আমরা বলেছিলাম শিক্ষা ও সকলের জন্য, পেটের ভাতের জন্য আমরা, আমাদের সরকার যখন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল তখন আমরা ডেপুটেশন জমা দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম আমাদেরকে কাজের দাবিতে। তাই তো পশ্চিমবাংলায় শিল্প হওয়ার ডাক দিয়েছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের বিরোধী রাজনীতি মমতা ব্যানার্জি, সে ওইখানে গিয়ে আজকের সারা পশ্চিমবাংলা। এইটা কি কোনো প্রশাসনিক ব্যর্থতা নয় যে এখানে বুদ্ধদেব ভট্টাচার্য আটকাতে পারলেন না এত বড় একটা ধ্বংসকারী একটা আন্দোলনকে?
না না, আটকাতে নিশ্চয়ই পারতো, কিন্তু আমরা তো ওইভাবে রাজনীতি করি না, গুলি বোমার রাজনীতি আমরা করি না। কারণ যে হারে আজকের আপনি একটা জিনিস চিন্তা করুন না, আজকের মুকুল বলছে, শুভেন্দু অধিকারী বলছে বামপন্থীরাই ভালো ছিল। তাহলে বামপন্থীরা যদি ভালোই ছিল, তাহলে সেদিনকের নন্দীগ্রামে যে সন্ত্রাস চালিয়েছিল তার প্রমাণ আজকের মমতা ব্যানার্জি নিজে বলছে যে ওখানে শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী চালিয়েছিল। তাহলে হাতে হাতে প্রমাণ ওরাই দিচ্ছে, আমরা দেব না। মানুষের কাছে ওরা নিজেরা বার্তা দিচ্ছে যে আমরা চোর, আমরা লুটেরা, আমরা সন্ত্রাসবাদী। আমরা এটা সারা এই বক্তব্যটাই মানুষের কাছে পৌঁছতে চাইছেন আপনারা, এবং আপনারা দৃঢ় প্রত্যয় যে আপনারা এই ব্রিগেড থেকেই ঘুরে দাঁড়াবেন। অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, আপনি কোথেকে এসেছেন? আমি এসছি পূর্ব বর্ধমান জেলা কানলা 1 নম্বর আঞ্চলিক কমিটির অন্তর্গত সুলতানপুর ইউনিট থেকে এসছি আমি। আপনি যুবর মেম্বার? যুবর মেম্বার। এই ব্রিগেডে আসার কারণ কি আজকে? এটা আবেগ, এটা ভালোবাসার টান। এই ব্রিগেড থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন? ব্রিগেড থেকে এটাই বার্তা চাইছি, সাধারণ মানুষের জন্যে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্যে বামপন্থী যুব সংগঠনই একমাত্র দিশা। বিকল্প বামপন্থী ছাড়া বিকল্প আর দিশা কেউ নেই। যে রাজনৈতিক দলগুলো আছে লুটে খাও, চোর গুন্ডা, এদের থেকে মানুষকে মুক্তি পাওয়ার জন্য বাম যুব সংগঠন রাস্তায় নেমেছে। আজকে 50 দিন ইনসাফ যাত্রার পর আজকে 7 তারিখ আমরা এই ব্রিগেডের ময়দানে এসেছি। আপনি কি ইনসাফ যাত্রা হেঁটেছেন? হ্যাঁ, আমি 3 দিন হেঁটেছি। আচ্ছা, আপনার কি মনে হয় এই মুহূর্তে দেশে যে সাম্প্রদায়িক হানাহানির একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে, দুপক্ষই যে ইচ্ছে করে ভাগ করে ফেলছে সমাজটাকে, হিন্দু মুসলমান খ্রিস্টান এইভাবে, এখান থেকে কি বামপন্থীরা কোনো অন্য পথ দেখাতে পারবেন? অবশ্যই পারবেন। আমরা তো ভেদাভেদ চাই না, আমরা দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে পথ চলতে চাই, তাতে যে কোনো ধর্মেরই হোক না কেন। মানে ধর্মটা আপনারা বলছেন ব্যক্তিগত, মানে সমষ্টিগত উন্নতির জন্য চেষ্টা করতে হবে। সবাইকে, সবাই সমান, আমরা এখানে সবাই সমান, হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সব সমান, সবাই একসাথে থাকতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার মনে হয় এই যে এত মানুষ এখানে এসেছেন ব্রিগেডে, লোকসভা ভোটের ফলাফলে তার কোনো প্রভাব পড়বে? লোকসভা ভোটে ফলাফলের প্রভাব বলতে যদি নিরপেক্ষ পিসফুলি ভোট হয়, অবশ্যই আমাদের বামপন্থী অবশ্যই তার ফল ভালো রেজাল্ট করবে। ধর্ম হলো মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, যে হাত ধরে ভালোবেসে বুকে টেনে লড়াই করে মাথা উঁচু করে বাঁচাতে অন্যদেরকে লড়াইয়ের মাটিতে আনতে পারে। কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য? अरे उसका जीरो का भाव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে, আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। তুমি কোত্থেকে এসছো? আমি কল্যাণী থেকে এসেছি, নদিয়া। এই ব্রিগেড সমাবেশে আসার কারণ কি? এটা হচ্ছে আমাদের প্রথমত ইনসাফটা চাওয়া, যে এই জব কার্ডের টাকা পাচ্ছে না, রাজ্যে বেকারত্বের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিল্প নেই, চাকরি নেই, রাজ্যের শিক্ষিত বেকাররা ছাত্ররা তাদের ভবিষ্যৎ কী? যেই সব জব কার্ডের টাকা তারা পাচ্ছে না, যেই সব মানুষ কাজ করেছে, পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে জল নেই, রাস্তাঘাটের এই অবস্থা। আপনারা দেখবেন এই রিসেন্টলি কদিন আগে মালদায় এই রাস্তা ভাঙার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি, তার মা তার সন্তানকে কোলে করে রাস্তা পার করছে মৃতদেহটাকে নিয়ে। এই সব অনেক কিছু, আরও আমাদের বিভিন্ন 68খানা দাবি আছে, এই সব দাবি নিয়ে আমরা ইনসাফ দিতে পারি। মানে স্বাধীনতা 76 বছর পরে যতটা হওয়ার কথা ছিল তার ভগ্নাংশ কি পাওয়া গেছে? একদমই নয়। আপনারা দেখেছেন 34 বছর আগে, মানে 34 বছর ধরে আমাদের যেই সরকার ছিল বামফ্রন্ট সরকার, তারা যা করে গেছেন সেটাই এরা ভাঙিয়ে খাচ্ছে, সেটাকে দিন দিন বিক্রি করে দিচ্ছে, আর তার উপর সাদা আর নীল রঙের রং চাপাচ্ছে। এছাড়া তো আর কিছু করছে না। একটা শিল্প নেই 11 বছর ধরে, আপনারা দেখুন 11 বছর ধরে কোনো শিল্প নেই, কোনো কলকারখানা নেই। ছাত্র বেকাররা শ্রমিকরা কি করবে, কোথায় যাবে, তাদের খাওয়ার কাজটা কি? দিন দিন দেখুন আপনি চোর আর চিটিংবাজের যেই দলটা সেটা বেড়ে যাচ্ছে, মানুষের গায়ে কাজ না থাকা। আচ্ছা, এই যে মানুষের এত জনসমাগম, আপনার কি মনে হয় যে এর প্রভাব ভোটের বাক্সে পড়বে? অবশ্যই পড়বে। আপনি দেখুন না, আমরা 27% ছিলাম বিধানসভায়, 2019-এর লোকসভায় আমরা ছিলাম 27%, 2021-এ আমরা হলাম 7%, সেখান থেকে আমরা 23% উঠেছি পঞ্চায়েত ভোটে। তো পড়ছে তো প্রভাব, সারা রাজ্য জুড়ে পড়ছে।
মানে আপনি খুব আশাবাদী যে আপনারা নিশ্চয়ই এবার ঘুরে দাঁড়াতে পারবেন। একদম নো ডাউট, আশাবাদী সব জায়গা দিয়ে। সিপিএম হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দল। সিপিএম তৃণমূলের মতো না যে আজকে এসছে কালকে চলে যাবে। এদের ভোট বাড়লে সমগ্র রাজ্য জুড়ে বাড়বে, ভোট কমলে রাজ্য জুড়ে কমেছে। আপনারা দেখেছেন যখন ভোট কমছে রাজ্য জুড়ে কমেছে, আর ভোটটা যখন বাড়ছে তখন সমগ্র এলাকা জুড়ে বাড়ছে ভোটটা। আচ্ছা, এই জানুয়ারি মাসটা অনেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, কারণ জানুয়ারি মাসের 22 তারিখ প্রায় 500 বছর পরে রামচন্দ্র নিজের বাড়িতে ফিরে আসছেন, রাম মন্দির উদ্বোধন হচ্ছে। আপনার কি মনে হয় এর সাথে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক আছে? দেখুন, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম সবার মনে থাকুক, সবার প্রাণে থাকুক, ধর্ম নিয়ে সবাই চর্চা করুক। আমরা ধর্মের বিরোধী নই, আমরা ধর্মকে সাপোর্ট করছি। কোন জায়গায় সাপোর্ট করছি? সবাই সবার আপন মনে, আপন প্রাণে, নিজের ঘরে ধর্মকে সাইল করুক, ধর্মের সাথে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর কাজ দেশে শিল্প করা, প্রধানমন্ত্রীর কাজ বিভিন্ন কোম্পানি আনা, প্রধানমন্ত্রীর কাজ বিদেশ নীতি স্ট্রং করা। প্রধানমন্ত্রী কী করছে? মন্দির মসজিদে লেগে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কী কাজ? উনি রাম মন্দির করছে তো ইনি জগন্নাথ মন্দির করছে। দীঘায় দেখছেন উনি পাল্লা দিয়ে জগন্নাথ মন্দির করছে। কলকারখানা নেই। শিক্ষিত বেকাররা কোথায় যাবে? ওই মন্দিরের সামনে ভিক্ষা বাটি হাতে দাঁড়াবে? এই আমাদের সমাজ চলছে। মানে ধর্মীয় বিভাজনটাকে আপনারা একেবারেই সমর্থন করছেন? একদম কোনোভাবে সমর্থন করছে না, কোনোভাবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তো কোনো সরাসরি রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের শাখা সংগঠন মাত্র। তো আপনাদের এই আন্দোলনের যে অভিমুখ, সেটা কি আপনাদের যে প্যারেন্ট বডি অর্থাৎ সিপিআইএমকে শক্তিশালী করবে? অবশ্যই শক্তিশালী করছে। আপনি দেখুন না, এই ইনসাফ যাত্রা যখন কোচবিহার থেকে 50 দিন পদযাত্রা করে কলকাতায় পাড়ি দিয়েছে, যাদবপুরে শেষ হয়েছে। আপনি দেখুন এই প্রত্যেকটা জায়গায় শুধু আমাদের ডিএফের কি এত ক্ষমতা আছে যে একটা ইনসাফ যাত্রা এত বড় করে সংগঠন করে এই জায়গায় গিয়ে? এখানে কারা এসছে? এখানে তৃণমূল করে এমন মানুষ এসছে, এখানে বিজেপি সমর্থিত এমন মানুষ এসছে, এখানে সাধারণ মানুষ এসছে। মীনাক্ষী মুখার্জি যখন ইনসাফ যাত্রায় যেখান দিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রান্তের মানুষ সেই মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্য ইনসাফ যাত্রা, ইনসাফের যেই দাবি সেটাকে সমর্থন করে মীনাক্ষী মুখার্জির সাথে এসে কথা বলেছে। প্রত্যেক জায়গায় লোক ভরে গেছে, ছেয়ে গেছে। আপনি দেখুন না, এই আমরা বলেছি কম করে 8 লাখ মানুষ জমায়েত হবে। আপনি একবার ক্যামেরাটা ঘোরান, চারপাশের মাঠ পুরো ভরা। কম করে 12 থেকে 13 লাখ মানুষ আছে এখানে। এটা তো আমাদের কথা না, এটা নিউজ রিপোর্টারের কথা। অনেক ধন্যবাদ। एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी पहरें ना अपनी धोती पहरें, अपनी टीका लगान ना अपनी टुपी पहरें, अपनी फ्रिजे किसेर मांस राखें, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। নমস্কার, আপনি কোথা? নমস্কার, আমি কলকাতা ট্যাংরা আঞ্চলিক কমিটি। আচ্ছা, একটু অন্য প্রশ্ন করব। কি দাবি দেওয়া, কি আন্দোলন, সেগুলো তো জানি। জানুয়ারি মাসের 22 তারিখ রামচন্দ্র 500 বছর পর তার নিজের বাড়িতে ফিরছেন। অন্যদিকে আপনাদের এই সমাবেশ, যেখানে ধর্মের কোনো ঠাঁই নেই, সবার হাতে কাজ, সবার পেটে ভাত, এই দাবিতে আন্দোলন, দুর্নীতিমুক্ত সমাজের জন্য। আপনাদের কি মনে হচ্ছে রাম মন্দির কি এইবার লোকসভা ভোটে কোনো ইস্যু হতে চলেছে? দেখুন, আমাদের দুটো সরকার, যে দুটো সরকারের মাঝখানে আমরা রয়েছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এই দুটো সরকার বিভিন্ন রকম এজেন্ডা আমাদের সামনে তুলে ধরছে। তার মধ্যে একটি হলো আপনি এটা বললেন রাম মন্দির। হতে পারে রাম মন্দির কারোর এজেন্ডা হতে পারে, কিন্তু আমরা বলছি মূল এজেন্ডা মানুষের খিদার এজেন্ডা, মানুষের কাজের এজেন্ডা, মানুষের বাঁচার এজেন্ডা, মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এজেন্ডা। এটাই মূল এজেন্ডা। আজকে এই এজেন্ডা নিয়ে আমরা এই ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছি। আপনি দেখছেন, উত্তর আপনি নিচ্ছেন। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি মনে হচ্ছে যে ব্রিগেডের ময়দানে তো মানুষ আগেও অনেকবার এসেছেন, কিন্তু ভোটের বাক্সে তার রিফ্লেকশন হয়নি। এবার কি হতে পারে, কি মনে হয় আপনার? দেখুন, ব্রিগেডের মাঠে যারা আসেন তারা ভোট দেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখানে কত লাখ লোক আছেন? 10, 15, 20 লাখ লোক আছেন। 20 লাখ লোক আপনি হিসাব করলেই দেখতে পারবেন, তার থেকে অনেক বেশি আমরা ভোট পাই। এই যে মিডিয়ার যে বাইনারি,
এই বাইনারিগুলো আমাদের ভাঙতে হবে। ব্রিগেডে লোক হয়, এদের ভোটে লোক দেয় না, এদের রাস্তায় লোক নেই কিন্তু এরা মুখে বড় বড় কথা বলে। এই বাইনারিগুলো ভাঙতে হবে, আর এই ধর্মীয় এজেন্ডা এইগুলোকে ভাঙতে হবে। ভেঙে আমাদের মানুষের কাছে আরও মানুষের দৈনন্দিন জীবনের রুটি রুজির লড়াইয়ের এজেন্ডাগুলোকে নিয়ে পৌঁছাতে হবে। এইগুলোই আমাদের আপাতত লড়াইয়ের মূল এজেন্ডা। আপনি কতটা কনফিডেন্ট লোকসভা ভোটের ফলাফল নিয়ে? দেখুন, লোকসভা ভোট এখনও 3 মাস দেরি আছে, একদিনে অনেক কিছু ওলট পালট হয়ে যায়, এটা আপনি আমার থেকে ভালো করে জানেন। কিন্তু এই যে আজকে ব্রিগেড সমাবেশের যা মাঠ, এই যে ব্রিগেডের যা জনস্রোত, জনসভা বলবো না, এই যা জনস্রোত, এই জনস্রোত কিন্তু নতুন কিছুর বার্তা দিচ্ছে। আমি কনফিডেন্ট। অনেক ধন্যবাদ। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআইয়ের কর্মীরা। আজ প্রথম হেঁটেছে না, এই অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অব্দি বসে আছেন। पैदल चले हैं हम लोग, कभी कॉलेज निर्माण के लिए तो वो कभी कारखाना बनाने के लिए, তো কখনো বক্কেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যালস বানানোর জন্যে, তো কখনো এ রাজ্যের বুকে শান্তি সম্প্রীতি अमन प्यार मोहब्बत और चैन का ये जो वातावरण है इसको बरकरार रखने के लिए। নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? মহিষাদল বিধানসভা এলাকা থেকে আসছি। আচ্ছা, আপনাদের এই ব্রিগেড সমাবেশে আসার কারণ কি? ব্রিগেড সমাবেশে আসার কারণ হচ্ছে তোমার তৃণমূলের চুরি চোট্টামির বিরুদ্ধে তার প্রতিবাদ জানাতে আমরা এই ব্রিগেড সমাবেশে এসেছি। খুব দুঃখের কথা বলছি যে আমাদের মহিষাদল বিধানসভা নাটশাল 1 নম্বর অঞ্চলে সাধারণ গরিব মানুষরা কারেন্টের একটা মানে মিটারের প্রধান সার্টিফিকেট আনতে গেলে 3500 টাকা করে নিচ্ছে। মানে এটা হচ্ছে ঘুষ? হ্যাঁ, ঘুষ। সরকারি জায়গায় গরিব মানুষ সরকারি জায়গায় বসবাস করেছে, প্রধানের কাছে সার্টিফিকেট আনতে গেলে 3500 টাকা করে নিচ্ছে। মানে এই ধরনের দুর্নীতি সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে। একটা প্রধান সার্টিফিকেট 3500 টাকা। তার মানে আপনি কি শুধু এই কারেন্ট পাওয়া যাচ্ছে না সেই জন্য? না না, তৃণমূলের তো অরাজকতার আর দুর্নীতির প্রতিবাদ জানাতে আমরা এই সমাবেশে এসেছি। আচ্ছা, এই উল্টো দিকে সামনে তো লোকসভা ভোট, তৃণমূল ছাড়াও মূল প্রতিপক্ষ এখানে বিজেপি, যে ধর্মের নামে দেশটাকে ভাগ করে ফেলছে। এইখানে আপনাদের কি বক্তব্য? ধর্ম দিয়ে কি সমাজটাকে ভাগ করা ঠিক হচ্ছে? ধর্মের রাজনীতি তো চলবেই না, ঠিক আছে? যে যার ধর্ম সে তার পালন করবে। হিন্দুরা তার মন্দিরে যাবে, মুসলিমরা তার মসজিদে যাবে। ধর্মের সঙ্গে রাজনীতি এটা মানতে আমরা নারাজ। ধর্ম যে তার ব্যক্তিগত বিষয়। আর এইবার এই যে সমাবেশে এত মানুষ এসছে, আপনার কি মনে হয় ভোটে তার কোনো প্রভাব পড়বে? এবারে অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। মানে এত যে রিগিং লুট হয়ে যাচ্ছে, ব্যালট বাক্স লুট হয়ে যাচ্ছে, তাতেও প্রভাব পড়বে? হ্যাঁ, পড়বে। মানে আপনারা কি সংঘবদ্ধ? আপনারা কি লড়াই করতে প্রস্তুত? লড়াই তো আমরা অবশ্যই প্রস্তুত। আচ্ছা, আপনারা লড়াই করবেন তাহলে? হ্যাঁ। ওকে, অনেক ধন্যবাদ। শীতলকুচি। আচ্ছা, এই ব্রিগেড সমাবেশে আসার কারণ কি? এত দূর থেকে আসার? এত দূর থেকে আসার কারণ এটাই যে এতদিন থেকে যে দুর্নীতি চলছে তার জন্যই আসা। এই দুর্নীতিকে মানে পিছনে ফেলার জন্য আমরা সামনে আসছি যুবকগুলো, যে এই দুর্নীতিকে মানে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এই সমাবেশে আসা। কি মনে হয় যে এত মানুষ এসছেন, ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? তো আমি তো আগে 3-4 বছর আগে ব্রিগেডে আসছিলাম, তখন আমার 3-4 বছর আগে আসছিলাম, হয়তো তখনকার থেকে এবছরে অনেক লোক, প্রচুর লোক আসছে, বেশি লোক হয়েছে এবার। কিন্তু এটা কি ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে, কেন পড়বে না? যারা আসছে তারা তো ভোটের জন্যই আসছে, ভোট প্রভাব তো পড়বেই। মানে তুমি খুব আশাবাদী যে ভোটের প্রভাব পড়বে এটা নিয়ে? অবশ্যই প্রভাব পড়বে। কতজন এসছো? আমরা তো শীতলকুচি থেকে আশা করি আমাদের গোসারহাট লোকাল কমিটি থেকে আসছে 20-25 জন আসছে। আর শীতলকুচি ব্লকে হয়তো অনেক কজন আসছে, সেটা আমার হিসাবটা জানা নেই। আচ্ছা, মানে অনেকেই আসছে। আচ্ছা, তুমি তো একদম যুবক। হ্যাঁ, আমি তুমি নিশ্চয়ই কাজের দাবিটা তোমার কাছে মূল দাবি। হ্যাঁ, মানে কাজের তো এখানে কোনো সুযোগ নেই, কোনো কলকারখানা হয় না। না। তোমাদের দাবির মধ্যে কি সেটা আছে? হ্যাঁ, অবশ্যই। যদি কলকারখানা হয়ে থাকতো তাহলে আমাদের সাধারণ যুবকদের ভালো হতো, আমাদের বাইরে যেতে হতো না, কলকারখানায় কাজ করে কিছু উপার্জন করে আমাদের সংসার চলতো ঠিক মতন। তো সেরকম তো কিছু নেই কলকারখানা, তার উদ্দেশ্যেই তো আসা। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়। সংগঠনের
আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না। जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा, वो नहीं होगा। আপনি সন্তান নিয়ে এখানে এসেছেন, সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই কি আজকে এখানে আসা? অবশ্যই, হ্যাঁ। এর ভবিষ্যৎটা কিভাবে সুনিশ্চিত করতে চান? এই অবশ্যই কাজের মাধ্যম দিয়ে, সব কিছু কাজের মাধ্যম দিয়ে হবে। তার মানে যে সবার হাতে কাজ চাইছেন, সবার পেটে ভাত চাইছেন। সবার হাতে কাজ চাইছি, সবার হাতেই ভাত চাইছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে এত মানুষ আসছে, একটু ভোটে কোনো প্রতিফলন হচ্ছে না। প্রতিফলন হচ্ছে না, এর জন্য প্রশাসন দায়। প্রশাসন তো কিছু করতেই দিচ্ছে না। প্রশাসনকে সব কিছু করতে দিতে হবে। তো প্রশাসনকে তো দিদি কিনে রেখে দিয়েছে। দিদি কিনে রাখলে কি করে হবে? আচ্ছা, তৃণমূল বিজেপি সেটিংকে আপনি বিশ্বাস করেন? হতেও পারে, না হওয়ার কিছুই নেই। মানে এত যে দুর্নীতিগ্রস্ত নেতারা জেলের বাইরে, এটা কি সেটিংয়ের জন্যই? অবশ্যই, অবশ্যই এটা সেটিংয়ের জন্যই আছে। কারণ হচ্ছে যদি না সেটিং থাকে তাহলে এত নেতা ধরা পড়ছে না কেন? আগে তো ফটাফট ধরা পড়ে যাচ্ছিল, এখন তো কোনো নেতাই ধরা পড়ছে না।